জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। গণ অধিকার জোটের বিষয়টি স্বীকার করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে এনসিপি। গণ অধিকার ও এনসিপির সাথে যুক্ত হওয়ার আভাস এবি পার্টির। নতুন দলের নাম, কারা হবেন দলপ্রধান ও নির্বাচনী প্রতীকসহ রয়েছে নানা চ্যালেঞ্জ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই বিএনপি ও জামায়াতের নেতৃত্বে জোট গঠনের তোড়জোড়ের বাইরে এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে কৌতূহল। দুই দলের একীভূতের বিষয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনা থাকলেও নেতাদের কথায় ধোঁয়াশা। কিভাবে, কিসের ভিত্তিতে, কোন প্রেক্ষাপটে দুই দলের একীভূতকরণ হবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তবে গণ অধিকার পরিষদ বলছে দুটি দলের লক্ষ্য উদ্দেশ্য প্রায় এক। তাই আগামী নির্বাচনে গণ অধিকার জোট গঠনের কথা স্বীকার করলেও এনসিপি বলছে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো। এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একীভূত হওয়ার আলোচনা অত্যন্ত পজিটিভভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা উভয় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আমরা বৈঠক করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে পথ চলব। দুই দল একত্রিত হলে কি নামে আসবে, কে বা কারা হবেন দল প্রধান, এসব বিষয় সহ রয়েছে নানা চ্যালেঞ্জ বলছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। কোন নামে এক হব? এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, নাকি এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ, এই দুটির মধ্য থেকে যে কোনো একটি নাম গ্রহণ করা? এখনো পর্যন্ত এটা আলোচনার মধ্যে রয়েছে, এটা এখনো চূড়ান্ত হয়নি। এনসিপি ও গণ অধিকারের সাথে এবি পার্টিও একীভূত হবে কিনা জানতে চাইলে দলটির শীর্ষ নেতৃত্ব বলছে জোটের বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা চিন্তা করছি যে যারা আমরা নতুন রাজনীতির প্রবক্তা বা প্রচলিত পুরানো রাজনীতির বাইরে এসে নতুন ধারার রাজনীতি করতে চাই, এই ধারণার মতাদর্শিক মিল যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স করতে পারি কিনা। হতে পারে সেটা পলিটিক্যাল অ্যালায়েন্স, হতে পারে সেটা এক ধরনের ইস্যু বেসড অ্যালায়েন্স, এবং আলটিমেটলি হতে পারে সেটা একটা নির্বাচনী অ্যালায়েন্সও হতে পারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশেরও আভাস দেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের আঘাত আর মৌসুমি বাতাসের কারণে বালুক হয়ে ক্রমশ ছোট হয়ে আসছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। একের পর এক ঘূর্ণিঝড় আর অমাবস্যা পূর্ণিমার জোয়ারের প্রভাবে এবারও সৈকত ভেঙে লোকালয়ের দিকে ছুটছে সাগর। ফলে সৈকতের সৌন্দর্য বর্ধন নারকেল বাগান, সংরক্ষিত ঝাউবন, তালবাগান, শালবন সহ উদ্যানের শত শত গাছ লণ্ডভণ্ড হয়ে উপড়ে পড়ে আছে বালুর বুকে। আর এ কারণে কুয়াকাটা হারাতে বসেছে তার চিরচেনা রূপ। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের রিপোর্ট। পর্যটন কেন্দ্র কুয়াকাটার একাধিক দর্শনীয় স্থান গিলে খাচ্ছে বঙ্গোপসাগর। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতি ও পশ্চিমে খাজুরা পর্যন্ত বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে। সাগরের ঢেউয়ে সৈকতের বালু স্তর ক্ষয়ে যাচ্ছে। একাধিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সৈকতের বুক চিরে বের হচ্ছে মাটি। সৌন্দর্য সংকটের মুখে পড়েছে কুয়াকাটা সৈকত। ভূমিক্ষয়ের কবলে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পর্যটকদের দর্শনীয় স্পট কুয়াকাটার জাতীয় উদ্যান। আর জোয়ারের সময় বালুর বস্তার ফাঁদে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা। ভাঙতে আছে, আমার মনে হয় আর দুই একটা যুবা হইলে মনে হয় এই মন্দির আর মসজিদ টিকে রাখা বড় কঠিন হয়ে পড়বে। ভাঙন রোধের জন্য যে বালির বস্তাগুলো এলোপাতারিভাবে ফেলানো হয়েছে, কোনো ডিসিপ্লিন নেই। এটা কীভাবে এক জায়গাতে ঠালা উঁচু এইভাবে আছে, এতে মানুষ অনেক টাইমে অ্যাক্সিডেন্ট হয়। জোয়ারে যখন পানি দেখা যায় না, এই বস্তাগুলো আর ঠালা উঁচাভাবে পড়িয়া মানুষ অনেক আহত হয়। বীজ সর্বদিক দিয়ে নোংরা হয়ে গেছে, পর্যটককে আমরা আনন্দ দিতে পারতেছি না। অব্যাহত ভাঙন ঠেকানো সম্ভব না হলেও সৈকত লাগোয়া বন রক্ষা করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। যে গাছগুলি ঝরে পড়ে যায় সেটা যদি আমরা রিমুভ করি, সেই এলাকায় মাটির ক্ষয়ের রূপটা হবে না, সেটা মাটিটা ধরে রাখে এবং পরবর্তীতে জলোচ্ছ্বাস যেটা আসে সেই জলোচ্ছ্বাসটা তারা ঠেকায়, যার জন্য আমরা এই গাছগুলো ওখান থেকে অপসারণ করি না।
তো সেটা অ্যাজ ইট ইজ রেখে দিয়ে আমরা একটা নেচার বেস সলিউশন হিসেবে কাজ করবো। সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করার একমাত্র লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটাকে বাঁচাতে সরকারকে আরও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন পর্যটকরা। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত নিয়ে আসা ও পাচার ঠেকাতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে এই সহযোগিতা কামনা করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সংস্কার প্রক্রিয়া, বিচার, ভূরাজনৈতিক ইস্যু এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে তার সরকারের অবস্থান তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নজরানা চৌধুরীর রিপোর্ট। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন সকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, যেখানে বিশ্ব নেতারাও ছিলেন। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে গত ১৪ মাসে তার দায়িত্বের সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের কথা পুরো বিশ্বের সামনে তুলে ধরবেন তিনি। ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। পরে প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার বিষয়েও আলোচনা হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে আসা রাজনৈতিক নেতাদের সাথে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মার্কিন প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানানো হয়েছে। তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতেছিল না, কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। এর বাইরে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে পৃথক বৈঠক করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের সূচনা হয়েছে। অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে বিশ্ব নেতাদের অনেকেই হাজির হয়েছেন নিউ ইয়র্কে। প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। নিউ ইয়র্কের জাতিসংঘ থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের ৮০ বছর, এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার শুরু হয়েছে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার উদ্বোধনী ভাষণে বিশ্ব নেতাদের শান্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। উচ্চ পর্যায়ের বিতর্কের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল পর্যন্ত একাধিক বৈঠকে ব্যস্ত সময় পার করেন। বিকেলে ম্যানহাটনের হায়াত হোটেলের লবিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সারাদিনের কর্মকাণ্ড তুলে ধরেন। উনার সাথে WTOর ডিরেক্টর জেনারেল এনগোজি ইওলা সাথে কথাবার্তা, একটা ভালো মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডের কুইন, তার সাথে কথা হয়েছে।
অন্যদিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের কোনো অনুষ্ঠানে যোগদানের খবর এখনও পাওয়া যায়নি। জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে। তবে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতারা কী ধরনের পদক্ষেপ নেন সেটা দেখার জন্যই এখন সবার অপেক্ষা। ফরিদ আলম, এনটিভি নিউজ, ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চাহিদা থাকলেও বিক্রি শুরুর 1 মাসের মাথায় ভর্তুকি মূল্যে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করল সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। সংস্থাটি জানিয়েছে সাময়িক সময়ের জন্যই চালানো হয়েছিল এমন কর্মসূচি। বাজারে দ্রব্যের অতিমূল্যের এই সময়ে টিসিবির স্বল্প মূল্যের পণ্য বিক্রি বন্ধ করে দেয়ায় আরও বিপাকে পড়ার শঙ্কার কথা জানিয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। গরিব মানুষের জন্য ভর্তুকি দিয়ে টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ সামাজিক নিরাপত্তা বিশ্লেষকদের। সালেম মালিকের রিপোর্ট। রাজধানীর করাইল বস্তি দিন আনিয়ে দিন খায় অবস্থা এখানে বসবাসকারীর বড় একটি অংশের। এলাকার ছোট এই বাজার নিত্যপণ্যের অতিমূল্যে হাঁসফাঁস নিম্ন আয়ের মানুষদের। করলা 80 টাকা কেজি, কাঁচামরিচ 1 পাত 40 টাকা, টমেটো 100 টাকা কেজি, 2 মোটা লাউ শাক চাইছে 120 টাকা। তা আমাদের মতো মাসে কি এগুলো চলে? এমন বাস্তবতায় কম দামে ট্রাকের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনেকটাই স্বস্তি এনেছিল এদের মাঝে। টিসিবির মালে অনেক উপকার হইতো না, আটা চাউল হেনতে পাইলে অনেক মানুষের উপকার হয়েছে। করলে মনে করেন লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, সবাই কি কোটিপতি, সবাই বড় লোক, তাহলে কি বস্তিতে বসবাস করতে পারতো? দরিদ্র যারা আছে তারা কলা মোদির অপেক্ষাই করে, সিরিয়ালে 5 কেজি চালের জন্য তাদের বাল বাচ্চা সংসার তুইয়া মনে করেন সকালে যারা 5টা বাজে যায়। তবে টিসিবির মুখপাত্র জানালেন কাঠধারীদের বাইরে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চালু হয়েছিল সীমিত সময়ের জন্য। যেসব এলাকায় এই 1 কোটি পরিবারের টার্গেটেড সংখ্যার 50%-এর নিচে ছিল, শুধুমাত্র সেসব এলাকায় এই লাস্ট ট্রাক সেল যেটা হয়েছে এটা করা হয়েছে। এটা সারা দেশব্যাপী হয় নাই, এই একটা লক্ষ্যমাত্রায় এটা কিন্তু করা হয়েছে। এটা আসলে বন্ধ হওয়ার বিষয় না, এটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। সম্প্রতি সামান্য কমলেও প্রায় 3 বছর ধরে দেশের মূল্যস্ফীতির হার 10% আশেপাশে, দারিদ্র্যের হার 28%, আর খাবার কিনতে রাজধানীবাসীকে খরচ করতে হচ্ছে আয়ের প্রায় 55%। আমাদের শ্রমঘন এলাকা এবং আমাদের ঢাকা সিটি সব বড় বড় সিটিতে যেখানে স্লাম এরিয়া আছে সেখানে আমার মনে হয় ট্রাক সেলটা প্যারালাল চালানো দরকার। কারণ হলো যে কাঠধারীর বাইরে যে ব্যাপক যারা জনগোষ্ঠী আছে যাদের প্রয়োজন, তারা কিন্তু এই কাভারেজের বাইরে আছে, এবং এটা আমি আশা করব যে সরকার বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টি ভেবে দেখবে। বিশ্লেষকদের মতে শহরের নিম্ন আয়ের নাগরিকদের সামাজিক নিরাপত্তায় সরকারি কার্যক্রম খুবই কম। এমতাবস্থায় ভর্তুকি দিয়ে হলেও টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ তাদের। যারা টার্গেট গ্রুপ তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ, এবং এই মুহূর্তে আসলে কর্মসংস্থানের অবস্থা ভালো নয়। তো এই অবস্থায় আমি মনে করি যে ট্রাক সেলটা একটু রেগুলার করা দরকার, এবং যতটা সম্ভব আউটরিচ বাড়াতে হবে। টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বাজার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল রাখে বলে মনে করেন সামাজিক নিরাপত্তা গবেষকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। একটি দল রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ ধ্বংস করে পালিয়ে গেলেও বিদেশের মাটিতে তাদের কর্মী সমর্থকরা ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাত নেই জানিয়ে তাদের সহযোগীদের খোলস বদল ঠেকাতে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইফতেখার রেজার রিপোর্ট। তোমরা বসে থাকবে না, সামনে আসছে তোমাদের। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ বলেন, বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ বন্ধ করতে চিকিৎসকদের দেশের চিকিৎসা খাতে ভূমিকা রাখতে হবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী আহমেদ। আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার হলে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই,
আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। দুর্নীতি দমন কমিশনকে অথর্ব প্রতিষ্ঠান মন্তব্য করে তিনি বলেন, এখনও লুটেরাদের কোনো অর্থ ফেরত আনতে পারেনি তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়নশীল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দোষীদের বিচারের দাবিতে আগামীকাল আধাবেলা সড়ক অবরোধ ও ৩ পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের ডাকও দেওয়া হয়। সকালে সিঙ্গিনালা এলাকায় সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ হয়। পরে কাল ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ এবং ৩ পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে এদেশে আর কোনো নির্বাচন হবে না উল্লেখ করে সার্জিস বলেন, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং তা বহাল থাকবে। পৃথিবীর কোথাও বিপ্লবী এবং পরাজিত ফ্যাসিস্ট একসাথে রাজনীতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শুধু বিএনপিকে নয়, পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান, আমরা স্পষ্ট করে বলি, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। এক, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না। আজকে থেকে 2 বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করতো, ছোট করতো। যারাই করেছে তাদের পরিণতি আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুর, বাগেরহাট, রংপুরে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ফরিদপুর সংসদীয় আসন 4 ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর 2 আসনের সঙ্গে সম্পৃক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে সকালে ভাঙা উপজেলার KM কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলাচলের মানববন্ধনে বক্তারা বলেন, গত 1 সপ্তাহ ধরে চলা আন্দোলন প্রশাসনের আশ্বাসে স্থগিত হলেও এখন ইউনিয়ন 2টি ফেরতের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি চলছে। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা এবং উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিকে রংপুর 3 আসন বিন্যাসের প্রতিবাদে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন সংসদীয় আসন রক্ষা কমিটি। দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে রংপুর সিটি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সহ সংসদীয় আসন রক্ষা কমিটি বিক্ষোভ ও সমাবেশ করে। বিদেশিরা ফ্রি ফেয়ার নির্বাচন চায় বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব AKM আলী নেওয়াজ। তিনি বলেন, বর্তমান কমিশন সব চেষ্টা অব্যাহত রেখেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় UNDP-র আবাসিক প্রতিনিধি স্টেফেন লেলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচনে বিভিন্ন কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। 15 দফা দাবির বিষয়ে সমঝোতা না হওয়ায় আজ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমেস্টারে ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ, পরিবহন আধুনিকায়ন ও মেডিকেল সংস্কার। প্রশাসন তাদের দাবির একটি রোডম্যাপ তুলে ধরলেও তাতে অসঙ্গতি রয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে তারা রোডম্যাপ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবসের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে অফিসার্স কার্ড সমিতি। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ক্লাস পরীক্ষা বর্জন সহ অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।
দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে বৈঠক করেছে। বৈঠকে প্রশাসন কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। এর প্রেক্ষিতে শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিত করার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল করার জন্য প্রশাসনকে 7 দিনের সময় দেওয়া হয়। এদিকে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে আজ কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। কর্মকর্তা কর্মচারীদের সকল শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি এবং সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় তার জন্য প্রশাসনকে এককভাবে দায়ী থাকতে হবে। সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুষ্ঠু বিচার করে শাস্তির আওতায় আনার দাবিতে আমাদের চলমান কর্মসূচি অব্যাহত আছে। আমরা আস্থা রাখার মতো এখনো তেমন কিছুই পাইনি। এদিকে দুর্গাপূজার সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক তৎপরতা বাড়তে পারে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান উপদেষ্টা। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের গ্রেফতার করা হলেও কোনো কোনো ক্ষেত্রে তারা জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, একটি চক্র গুজব তৈরি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। দুপুরে দিনাজপুরের রাজবাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সমস্যা তৈরির এক ধরনের প্রচেষ্টা চালায়। সেক্ষেত্রেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সাইবার ওয়ার্ল্ডে তারা কোনো কিছু করতে না পারে আমরা সতর্ক আছি। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আমরা যেন গুজবে কান না দিই। দুর্নীতির খবর প্রকাশের জেরে রংপুর সিটি কর্পোরেশনের ভেতর সাংবাদিক নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামির গ্রেফতারের দাবিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে সাংবাদিকরা পুলিশ কমিশনার MA মজিদ আলীর কাছে স্মারকলিপি প্রদান করে। এই ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে মামলা দায়ের করলে রতন ও সাগর নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার চানশিকারি সীমান্ত দিয়ে 19 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে ভোলাহাটের চামুশা ও চানশিকারি বিওপির মধ্যবর্তী সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ভোলাহাট থানায় সোপর্দ করে। পুশিন হওয়া বাংলাদেশিরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, খুলনা, মাগুরা, ময়মনসিংহ ও ঢাকা জেলার বাসিন্দা। নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতি 6 মামলার রায় হওয়ার আশা করছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিলিপ সিদ্দিকের মামলা সচলে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। টিআইবি ও দুদকের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা জানান দুদক চেয়ারম্যান। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর দুদক কার্যালয়ে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় ও যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে দুর্নীতি দমন কমিশনের 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠান শেষে দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার সাক্ষ্য নেওয়া চলছে। রায় হতে পারে নভেম্বরের মধ্যেই। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এই মামলাটার একটা নিষ্পত্তি হোক, আপনারা যেমন চান আমরাও সেটা চাই।
দুদককে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দিয়ে আব্দুল মোমেন বলেন, নিজেরা দুর্নীতিতে যুক্ত থাকলে অন্যদের প্রশ্ন করার নৈতিক অবস্থান থাকে না। আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতার সীমাবদ্ধতার স্বীকার করে দুদক চেয়ারম্যান জানান, ঝুলে থাকা মামলাগুলোর তদন্তের ব্যাপারে কাজ চলছে। বাংলাদেশ এবং আমাদের শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৫.৭%, জামায়াতে ইসলামী ৩৩.৫% আর জাতীয় নাগরিক পার্টি ৪.৭% ভোট পেতে পারে। ইনোভেশন কনসাল্টিং নামে একটি গবেষণা সংস্থার নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮% ভোট পেতে পারে বলে জরিপে উঠে এসেছে। দুপুরে রাজধানীর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপে ফলাফল প্রকাশ করে ইনোভেশন কনসাল্টিং। জরিপ অনুযায়ী ৩৯.১% ভোটার মনে করছে বিএনপি সরকার গঠনে সক্ষম, আর জামায়াত সরকার গঠনে সক্ষম এমনটি মনে করছে ২৮% ভোটার। তবে নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পেলে বিএনপি জামায়াতের ভোট কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগ 18% ভোট পেতে পারে। সারা দেশের 10,000-এর বেশি মানুষ এই জরিপে অংশ নেন। সাংবাদিকদের ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, মালিকপক্ষের সদিচ্ছার অভাবে এতদিন বাস্তবায়ন হয়নি নবম ওয়েজ বোর্ড। বিকেলে তথ্য ভবনে সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 খসড়া সংক্রান্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনায় সাংবাদিক সংগঠনের নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাসসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের নিরাপত্তা, মামলা, জরিমানা, বেতন সহ নানা বিষয়। সাংবাদিকদের সুরক্ষায় যে কোনো উদ্যোগ নিতে রাজি তথ্য মন্ত্রণালয় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দুই পক্ষের সদিচ্ছা ছাড়া সমাধান অসম্ভব। এ সময় মালিক ও সাংবাদিক উভয় পক্ষের পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য 10 দিনের সময় দেন তিনি। এখনও আনুষ্ঠানিকভাবে খেলা থেকে বিদায় না নেওয়ায় ঝুঁকির মুখে পড়তে পারে তামিম ইকবালের কাউন্সিলরশিপ। তার কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করেছেন একজন সাবেক ক্রিকেটার। বিসিবির গঠনতন্ত্রেও তাই বলা আছে। গঠনতন্ত্রের 2 নম্বর ধারার 19 নম্বর উপধারা অনুযায়ী খেলোয়াড় থাকা অবস্থায় কাউন্সিলর হওয়ার সুযোগ নেই। এদিকে খেলোয়াড়ি জীবন শেষ না করেও তামিম আরও একটি অন্য পরিচয়ে কাউন্সিলরশিপ পেতে পারেন, কিন্তু সেখানেও আছে সমস্যা। সাবেক খেলোয়াড় ছাড়াও সংগঠক হিসেবে কাউন্সিলরশিপ চাইতে পারেন তামিম, তবে সেক্ষেত্রে ওই কাউন্সিলরকে হতে হবে ক্লাব সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। তামিম যে ওল্ড ডিওচেস এর হয়ে কাউন্সিলরশিপ চেয়েছেন সেখানে তিনি যুগ্ম সম্পাদক পদধারী। তফসিল অনুযায়ী আজই কাউন্সিলরশিপ যাচাই বাছাই শেষ দিন। অনিয়মের কারণে দুদকে নজরে পড়া ক্লাবের কাউন্সিলররা আসন্ন বিসিবি নির্বাচনে ভোট দিতে পারবে। বিসিবির সভায় এমন সিদ্ধান্ত এলেও ভোটারের তালিকা থেকে বাদ পড়েছে সেই ক্লাবগুলো। নির্বাচন নিয়ে পদে পদে অনিয়মের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে এর কুশীলবদের, জানিয়েছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বাবু। কুশল ইয়াসিরের রিপোর্ট। এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। 20 সেপ্টেম্বর বিসিবির জরুরি সভার পর আলোচিত ক্লাবগুলো নিয়ে এমন বক্তব্য দিয়েছিলেন মিডিয়া কমিটির প্রধান। যদিও নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকায় নাম নেই ওই ক্লাবগুলোর, যার মধ্যে রয়েছে ইফতেখার রহমান মিঠুর ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমিও। 2014-15 মৌসুম থেকে খেলে আসা এই ক্লাবগুলো নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভোটার তালিকায় নাম না থাকায় হুমকির মুখে পড়বে কয়েকশো ক্রিকেটারের ক্যারিয়ার, বলছেন এই ক্লাব সংগঠক। এই খেলোয়াড়গুলি কিন্তু একসময় বাংলাদেশ জাতীয় দলে আসবে, তো যদি এই ক্লাবগুলি নিয়ে কোনো অবজেকশন থাকতো তাহলে কিন্তু তখন লিগটাও খেলতে পারতো না। তারপর সেকেন্ডলি এই যে বিসিবি নির্বাচনে, আসন্ন নির্বাচনে কাউন্সিলর যে চাওয়া হয়েছে এই ক্লাবগুলি থেকে চাওয়া হয়েছে, যথারীতি এই ক্লাবগুলি থেকেও কাউন্সিলরের ফর্ম ফিল আপ করে পাঠানো হয়েছে বিসিবিতে। তারপরে এই ন্যাক্কারজনক ঘটনা। বোর্ডের একটা এজেন্ডাও ছিল যে 14টা ক্লাবের কি হবে, 14টা বা 15টা ক্লাবের। তখন কিন্তু সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল যে এগুলি বিসিবিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কাউন্সিলরশিপ দেওয়া হবে। বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ হচ্ছে এমন অভিযোগ করে রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে বেশি দিন
টিকে থাকা যায় না। আজকে হয়তো জোর খাটিয়ে বা বিভিন্ন মানে অপব্যাখ্যা দিয়ে এগুলি মানে পাশ করিয়ে নিচ্ছে, কিন্তু দুদিন পরে এগুলি পাশ মানে এগুলির এই অবস্থান সঠিক থাকবে না, কারণ এগুলি যে অবৈধ সেটার ব্যাপারে কিন্তু বাংলাদেশের সবাই জানে, সমস্ত আইন বিশেষজ্ঞরাও জানে যে এগুলি অবৈধভাবে করা হচ্ছে। আগামী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবির সাধারণ পরিষদের নির্বাচন। ওই দিনই পরিচালকরা নির্বাচিত করবেন নতুন বোর্ড প্রধানকে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।